ট্রাম্পের অনড় অবস্থান আর প্রধান বাধা হচ্ছে নেতানিয়াহু ও ইরানের সেনাবাহিনী। চাপের মুখে মাথা নোয়াতে নারাজ দুই পক্ষ। পুতিনের নতুন আতঙ্ক ওরশানি। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। একদিকে ওয়াশিংটন থেকে তেহরান টেবিলের ওপর শান্তির সাদা পতাকা ওড়ানোর চেষ্টা, আর টেবিলের নিচে একে অপরকে গুড়িয়ে দেওয়ার মরণপণ লড়াই। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার আবহে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই পর্দার আড়াল থেকে খেলা ঘুরিয়ে দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের পরাক্রমশীল সামরিক বাহিনী। একদিকে ট্রাম্পের কঠোর নৌ অবরোধের বজ্রমুষ্টি, অন্যদিকে তেহরানের জব্দকৃত অর্থ ফেরত চায় এমন অনড় দেওয়াল। এই ইগো আর আত্মমর্যাদার দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি এখন একটা চিকন সুতার উপর ঝুলছে। তবে উত্তাপ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এখান থেকে হাজার মাইল দূরে ইউক্রেনের আকাশে এখন উঠছে সাক্ষাৎ আজরাইল। 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধকে এক লম্হায় নতুন এক বিভীষিকায় রূপ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের ওপর নেমে এসেছে ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, আর সেই বৃষ্টির প্রধান চাবিকাঠি পুতিনের নতুন আতঙ্ক, শব্দের চেয়ে 11 গুণ দ্রুতগামী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরশানিক। আপাত দৃষ্টিতে নিরীহ হ্যাজেল গাছ নামের দানবীয় অস্ত্র যখন আকাশ চিরে ঘন্টায় 13,000 কিলোমিটার বেগে ধেয়ে আসে, তখন নাকি পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই তাকে রুখতে পারে না। এটা কি কেবল পুতিনের মনস্তান্ত্রিক যুদ্ধ, নাকি বিশ্বকে পরমাণু ধ্বংসযজ্ঞের দোরগোড়ায় দাঁড় করানোর এক চূড়ান্ত হুঁশিয়ারি? ইগো, নিষেধাজ্ঞা আর হাইপারসনিকের আগুনে পুড়তে থাকা বিশ্ব রাজনীতির ঠিক কোন মোড়ে দাঁড়িয়ে আছে আমরা? চলুন খবরের ভেতর খবর নিয়ে মেতে উঠি এক বিস্ফোরক বিশ্লেষণে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক তৎপরতা চললেও চূড়ান্ত সমঝোতার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের শক্তিশালী সেনাবাহিনী। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বান্দার আল এতাইব সম্প্রতি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন। অধ্যাপক আল আতাইবির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সমঝোতার যে প্রক্রিয়া চলছে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী মোটেও পছন্দ করছে না। উভয় পক্ষই এই চুক্তিকে নিজেদের কৌশলগত অবস্থানের জন্য হুমকি হিসাবে দেখছে। মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন এবং তেহরানের টেবিলের কাছাকাছি আনার আপ্রাণ চেষ্টা করলেও এই দুই শক্তির বিরোধিতার কারণে আলোচনা যে কোনো সময় ভেস্তে যেতে পারে, যেটা পর্দার আড়ালে চলছে। বিশ্লেষকদের মতে, চুক্তির টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্র ইরান উভয় পক্ষই এমন একটি মনস্তান্ত্রিক ও রাজনৈতিক অবস্থান নিশ্চিত করতে চাইছে যাতে বিশ্ববাসীর কাছে নিজেদের বিজয়ী হিসেবে উপস্থাপন করা যায়। কোনো পক্ষই এমন কোনো বার্তা দিতে রাজি নয় যে তারা অপর পক্ষের কঠোর নিষেধাজ্ঞার মুখে বা চাপের মুখে পড়ে এই সমঝোতা করতে বাধ্য হয়েছে। এই ইগো বা আত্মমর্যাদার লড়াই চুক্তির অগ্রগতিকে ধীর গতির করে তুলছে। এদিকে সমঝোতার গুঞ্জনের মধ্যেই নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের তাড়াহুড়ো করবে না। এর মানেটা কি? এর মানে কোনো চুক্তি হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নীতি স্পষ্ট করে বলেন, যতক্ষণ না পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত, প্রত্যায়িত এবং আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। ট্রাম্পের এই অনড় অবস্থান ইঙ্গিত দেয় তেহরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রেখে ওয়াশিংটন চুক্তির শর্তগুলো নিজেদের অনুকূলে রাখতে চায়। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না। কেবল আগের দাবিতেই তারা সীমাবদ্ধ নেই, বরং আলোচনার টেবিলে তারা বেশ কিছু নতুন শর্ত জুড়ে দিয়েছে। ইরানের নতুন শর্তগুলোর মধ্যে অন্যতম হলো বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে জব্দকৃত ইরানি অর্থ অবিলম্বে সম্পূর্ণ অবমুক্ত করতে হবে, পুরোপুরি দিয়ে দিতে হবে। প্রথমে একটু ছাড় দিয়ে বলছিল 25%,
নো 25%, পুরোপুরি দিতে হবে। ইরানের উপর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের সুনির্দিষ্ট গ্যারান্টি দিতে হবে, একেবারে লিখিত। তেহরানের নীতি নির্ধারকেরা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের দেওয়া এই শর্তগুলো যদি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব পুরোপুরি মেনে নেয় তবেই কেবল চুক্তি স্বাক্ষর সম্ভব, অন্যথায় নয়। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের এই সম্ভাব্য চুক্তি শুধু এই দুই দেশের সম্পর্কের উপরই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলবে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখার নীতি, অন্যদিকে ইরানের জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার অনড় দাবি। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে নেতানিয়াহু ও ইরানের শক্তিশালী সেনাবাহিনীর নিজস্ব রাজনৈতিক এজেন্ডা এই শান্তি প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে। আগামী দিনগুলোতে মধ্যস্থতাকারীরা এই চারমুখী চাপ কিভাবে সামাল দেন তার উপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এখন এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশে এলাকায় এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এদিকে যুদ্ধের ইতিহাসে কিয়েভের উপর অন্যতম বৃহৎ বিধ্বংসী আক্রমণ হিসাবে বিবেচনা করা হচ্ছে এই আক্রমণটাকে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে এই হামলায় অন্তত 4 জন বেসামরিক নাগরিক নিহত এবং 80 জনের বেশি মানুষ আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। তবে এই হামলার সবচেয়ে আলোচিত এবং আশঙ্কাজনক দিকটি ছিল রাশিয়ার তৈরি অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্শনিক, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। অর্শনিক আসলে কি? রুশ শব্দ অর্শনিকের অর্থ হ্যাজেল গাছ, মানে হ্যাজেল ট্রি। আপাত দৃষ্টিতে নিরীহ নাম মনে হলো, এটি আসলে রাশিয়ার তৈরি একটি অত্যন্ত আধুনিক এবং মারাত্মক মধ্যপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র IRBM। 2024 সালের নভেম্বরে ইউক্রেনের ডেনপোস্ট শহরের হামলার মাধ্যমে রাশিয়া প্রথমবার বিশ্বের সামনে এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রদর্শন করে। এরপর থেকে সামরিক কৌশল হিসাবে অত্যন্ত সীমিত পরিসরে এবং বেছে বেছে এটি ব্যবহার করছে মস্কো। সামরিক বিশেষজ্ঞদের মতে অর্শনিক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি ও প্রধান বৈশিষ্ট্য হলো এর মাল্টিপারপাস ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তি, যাকে MIRV বলা হয়ে থাকে। এর অর্থ হলো একটি মাত্র ক্ষেপণাস্ত্র আকাশের উঁচুতে পৌঁছানোর পর তার ভেতরে থাকা একাধিক ওয়ারহেড, যেগুলো আমরা বোমা, আলাদা হয়ে যায় এবং একই সময়ে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী অর্শনিক ক্ষেপণাস্ত্রটি মূলত রাশিয়ার পূর্ববর্তী RS-26 রুবেজ ক্ষেপণাস্ত্র প্রকল্পের উন্নত ও পরিবর্তিত রূপ। এটি নকশাগতভাবে পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম, যদিও কিয়েভের ওপর সাম্প্রতিক হামলায় কোনো পারমাণবিক ওয়ারহেড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। ইউক্রেনের গোয়েন্দা ও সামরিক বাহিনীর তথ্য মতে অর্শনিক ক্ষেপণাস্ত্রটি অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 13,000 কিলোমিটার, যা শব্দের গতির চেয়ে প্রায় 10 থেকে 11 গুণ বেশি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুক ফুলিয়ে দাবি করেছেন, বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই এই ক্ষেপণাস্ত্রের গতি রোধ করা বা একে প্রতিহত করা সম্ভব নয়। তিনি আরো দাবি করেন, পারমাণবিক বোমা ছাড়াও যদি এতে কেবল প্রচলিত বিস্ফোরক ব্যবহার করা হয় তবু এর গতি ও ওপর থেকে তীব্র বেগে আছড়ে পড়ার শক্তির কারণে এটি পারমাণবিক বোমার মতোই বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে পশ্চিমা ও মার্কিন সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ পুতিনের এই দাবিকে মনস্তান্ত্রিক যুদ্ধ এবং কিছুটা অতিরঞ্জিত বলে মনে করেন। সামরিক বিশ্লেষকদের ধারণা, এই অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যাধুনিক প্রযুক্তি অর্শনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে খুব বেশি পরিমাণে নেই। এর উৎপাদন এখনো সীমিত, আর সে কারণে পুতিনের সামরিক বাহিনী এটি যত্রতত্র ব্যবহার না করে অত্যন্ত সতর্কতার সাথে কৌশলগত লক্ষ্যবস্তুতে ব্যবহার করছে। মজার বিষয় হলো, ইউক্রেনের সূত্রের দাবি অনুযায়ী এর আগের কয়েকটি হামলায় রাশিয়া ক্ষেপণাস্ত্রের কোনো আসল বিস্ফোরক ব্যবহার করেনি, বরং ডামি বা নিষ্ক্রিয় ওয়ারহেড ছুড়েছিল। আসল বিস্ফোরক না থাকায় তখন বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মাটির নিচে থাকা ইউক্রেনের বাংকার বা স্থাপনাগুলো তীব্র গতিজনিত আঘাতে কেঁপে উঠেছিল। বিশেষজ্ঞদের মতে রাশিয়া আসলে এর মাধ্যমে ইউক্রেনকে স্রেফ ধ্বংস করতে চায়নি, বরং তাদের মূল উদ্দেশ্য ছিল নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করা। একই সাথে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোকে একটি চরম হুঁশিয়ারি
বার্তা দেওয়া যে রাশিয়া চাইলে যে কোনো মুহূর্তে ইউরোপের যে কোনো প্রান্তে চোখের পলকে আঘাত হানতে পারে। বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে এখন আর কোনো নিয়ম নেই, আছে শুধু ক্ষমতার দম্ভ আর ধ্বংসের উন্মাদনা। একদিকে হোয়াইট হাউসের ট্রাম্পের গ্রেট ডিলের নামে সর্বোচ্চ চাপের বজ্র মুষ্টি, অন্যদিকে তেহরানের আত্মমর্যাদার অনড় দেওয়াল, মাঝখানে দাঁড়িয়ে নেতানিয়াহু আর ইরানের শক্তিশালী সেনাবাহিনীর মতো বারুদের বাক্সগুলো যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। শান্তির যে সাদা পতাকা ওড়ানোর চেষ্টা চলছে তা কি শেষ পর্যন্ত যুদ্ধের রক্তিম আভায় ঢাকা পড়ে যাবে? আর অন্য প্রান্তে পুতিনের ওরসেনিক নামে সে মরণঘাতে হ্যাজেল গাছ আজ বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে পারমাণবিক ধ্বংসযজ্ঞ আর মানব সভ্যতার অবসান এখন আর কোনো কল্পবিজ্ঞানী নয়, বরং মাত্র 13,000 কিলোমিটার প্রতি ঘন্টায় দূরত্বের এক নির্মম বাস্তবতা। শব্দের যে 11 গুণ দ্রুত গতির এই হাইপারসনিক আতঙ্ক আসলে কেবল ইউক্রেনকে গুড়িয়ে দেওয়ার অস্ত্র নয়, এটি ওয়াশিংটন থেকে লন্ডন পুরো পশ্চিমা বিশ্বের কপালে পুতিনের এঁকে দেওয়া এক মহানিবাসের হুঁশিয়ারি। ইগো, নিষেধাজ্ঞা, অস্ত্র প্রতিযোগিতা আর সাম্রাজ্য বিস্তারের এই মরণ খেলায় বিশ্ব আজ এক জ্বলন্ত অগ্নিগিরির চূড়ায় দাঁড়িয়ে। আগামী দিনগুলোতে এই আগুন শান্ত হবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধে লিলিয়ান শিখা গ্রাস করবে আমাদের চেনা পৃথিবীকে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় খবর সংযোগের পর্দায় মধ্যপ্রাচ্য কিংবা বৈশ্বিক রাজনীতির আরো এক বুক কাঁপানো, রক্ত গরম করা বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর চোখ রাখুন আমাদের পর্দায়। আল্লাহ হাফেজ।